ইনশাল্লাহ প্রত্যেকটা ধর্ষণের বিচার আমরা পেতে যাচ্ছি। তনু এবং আসিয়ার খুনিদেরকেও বিচারের আওতায় আনা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো আশা করি আমরা এই ধরনের বিচারগুলা খুব মন মতোই খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি। এটা এখন আমি চাই যে একটু ট্রেন্ডিং এর মতো চলুক। যেই ফাইলগুলো ক্লোজ করে দেওয়া হয়েছিল, ধর্ষণ মামলাগুলো ক্লোজ করে দেওয়া হয়েছিল, এই জিনিসগুলো রিওপেন করে এগুলোকে বিচারের আওতায় আনতে হবে। এগুলাকে সরকার রেড অ্যালার্ট জারি করে দিয়েছে অলরেডি। তনুকে যারা মারছে এর মধ্যে 2 জন সেনা সদস্য জড়িত ছিল, তাদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আসিয়াকে যারা খুন করছে তাদের বিরুদ্ধে নোটিশ অলরেডি জারি হয়ে গেছে। তো আই হোপ আমরা এই জিনিসগুলোর বিচার পাচ্ছি, যেটা গত 10 বছর 11 বছর 5 বছর ধরেও ঝুলে আছে, সেইগুলোরও বিচার আমরা খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি। এই জিনিসগুলো অনেক কিছুর মধ্যে ঢাকা পড়ে গেছিল, কারণ আমাদের বাংলাদেশে তো একটা পর একটা অকারেন্স হতেই থাকে। সো দ্যাট দেখা যায় যে এই জিনিসগুলো ঢাকা পড়ে যায়। বাট কেন আমি বুঝি না যে এত বছর ধরে কেন এই মামলাগুলো ঝুলায় রাখা হয়েছে, কেন এগুলো রায় দেওয়া হয় নাই। এই মামলাগুলোর রায়টা আসলে তখনই হয়ে যেতে হতো। বাট যাই হোক, তো আই হোপ এই ধরনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাঁসি এই জিনিসগুলো যখন হতে থাকবে, ধর্ষণের বিরুদ্ধে যখন এই ধরনের বিচারগুলো হতে থাকবে, তখন দেখা যাবে যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশ থেকে ধর্ষণের মতো ক্রাইমগুলো বন্ধ হতে থাকবে। বেনজির আহমেদ দুবাই এয়ারপোর্ট অ্যারেস্ট হয়েছে দুর্নীতি মামলায়। এটা নিয়ে একেবারে আলোচনা সমালোচনা মনে হয় যে বাংলাদেশ বললে ভুল হবে, বিশ্বের ভিতরে উঠে গেছে। আর ওদিক দিয়ে আবার নষ্টা পরিমণি মানে মজা নিতেছে। তো অনেকে দেখলাম আমি যে নষ্টা পরিমণিকে নিয়ে আপনারা ভিডিও বানাইছেন। ভাই, তাদের উদ্দেশ্য করে আমি সাইরুর বলতে চাই যে বেনজির অ্যারেস্ট হয়েছে এবং পরিমণির আনন্দ লাগতেছে। আমি পরিমণির ব্যাপারে কিন্তু জানি, কারণ এই বেনজির আহমেদ তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এখন আলোচনায় কেন? কারণ তিনি ভারত সফর বাদ দিয়ে তিনি দেশে ফিরে এসেছেন। উপদেষ্টা হওয়ার পর এটা তার ভারতের প্রথম সফর ছিল। দিল্লি এয়ারপোর্টে গতকাল রাতে যখন তিনি নেমেছেন, তখন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই অপ্রীতিকর ঘটনা ঘটার বলার আগেই তিনি কেন গিয়েছিলেন সেই কথাটাকে বলে নেই। সেখানে আইএলওর একটা সম্মেলন হচ্ছিল, আন্তর্জাতিক শ্রম সংস্থার একটা সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল, আজকে যোগ দেওয়ার কথা ছিল। এই কারণে তিনি গতকাল গিয়েছেন। গতকাল তিনি যখন দিল্লি এয়ারপোর্টে নামেন, তখন সেখানকার ইমিগ্রেশন তাকে যেতে বাধা দেয় এবং সেই বাধার কারণে তিনি প্রায় 2.5 ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করেন। 2.5 ঘন্টা অপেক্ষা করার পর ডাক্তার জাহিদ যখন বলেন যে আমার পাসপোর্ট ফেরত দেন, তখন তাকে পাসপোর্টটি ফেরত দেওয়া হয় এবং তিনি ভেতরে না যেয়ে দেশে ফিরে আসার কথা বলেন। ঠিক তার পরপরেই তাকে দেশে ফিরে যাওয়া, ভারতে ঢোকার ব্যাপারে সবাই অনুরোধ করলেও ইমিগ্রেশন কর্মকর্তারা তিনি সেটা করেন নাই। ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য অনুযায়ী তিনি তার আত্মসম্মান এবং দেশের সম্মানের কথা বিবেচনা করে তিনি আর ভারতে না যেয়ে তিনি একটা ফিরে এসেছেন। এই অবস্থাটা আসলে কেন তৈরি হয়েছিল? ডাক্তার জাহিদকে কেন আসলে দিল্লি এয়ারপোর্ট ঢুকতে দেন নাই? কারণ তিনি হচ্ছেন বাংলাদেশের তথ্য উপদেষ্টা, যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার এই দেশে। একটা কূটনৈতিকভাবে তিনি গুরুত্বপূর্ণ মানুষ এবং তার সাথে যখন এটা হচ্ছিল, তখন বাংলাদেশ মিশন মানে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টের বাইরেই ছিলেন। তখন কিন্তু ভিতরে এই ঘটনাগুলি ঘটছিল। তাহলে ভারত কেন ওই সময়টা করে নাই, মানে তাকে ছাড়েন নাই? এতক্ষণ একজন কূটনীতিকভাবে উচ্চপদস্থ মানুষকে বসে রাখা তো সৌজন্য বিবর্জিত ঘটনা। কেন করে নাই? এই ব্যাপারে আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ডাক্তার জাহিদ আসলে তিনি কোনো কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেন নাই। মানে কূটনৈতিকভাবে মন্ত্রী এমপি আপনারা জানেন যে সবাই লাল পাসপোর্ট ব্যবহার করে। লাল পাসপোর্ট ব্যবহার করলে ইমিগ্রেশনটা আসলে অনেক দূর তাদের ব্যাপারে ছাড় বা তাদের ব্যাপারে সম্মানের ব্যাপারে চলে আসে। ডাক্তার জাহিদ আসলে বাংলাদেশের সাধারণ পাসপোর্ট যেটা, সেই পাসপোর্ট মানে সবুজ পাসপোর্ট তিনি ব্যবহার করেছেন। সবুজ পাসপোর্ট ব্যবহার করেছেন, ফলে প্রথমেই তিনি ধাক্কা খেয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তারা। কাজে তার বাজবিচারের জন্য তারা যখন সার্চ দিয়েছেন তখন দেখা গেছে যে ভারতের যেটা জাতীয় নিরাপত্তা নজরদারি বা ওয়াচ লিস্ট আছে, সেই ওয়াচ লিস্টে ডাক্তার জাহিদের নাম আছেন। কিভাবে তা সেখানে আমাদের উপদেষ্টার নাম গেল? সেখানে গিয়েছে এই কারণে যে 2025 সালের এপ্রিল মে মাস নাগাদ বাংলাদেশের 25টি ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন মিলে 25টি কে জিও ব্লগ দিয়েছিল ভারত। জিও ব্লগ মানে আপনি দুনিয়ার সব জায়গা থেকে আপনি দেখতে পারবেন, শুধু ভারত থেকে ওই জিনিসগুলি দেখতে পারবেন না। তাহলে কেন দেওয়া হয়েছিল? তার মধ্যে টেলিভিশন লিস্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে এইরকম 4 থেকে 5 জন রাজনৈতিক বিশ্লেষকের লিস্ট ছিল, যারা নিজেরা ইউটিউব চ্যানেলে কথা বলতেন। তার মধ্যে অন্যতম ছিলেন ডাক্তার জাহিদুর রহমান। ভারত সরকার ওই সময় বলেছিল যে যে ধরনের রাজনৈতিক
বিশ্লেষণ এই চ্যানেলগুলিতে হয় সেটা সুস্পষ্টভাবে ভারত বিদ্বেষী প্রচারণা, ভারতের আগ্রাসী ভূমিকায় ভারতকে ফেলে ভারতের এক ধরনের নেতিবাচক ইমেজ তৈরি করা, এইসব কারণে এটা ব্লক করা হয়েছে। এবং ব্লক করার কারণে যেটা হয়েছে, তারা বলছে যে এটা হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এইসব মানুষগুলো। ফলে হচ্ছে তারা তাদের জাতীয় নিরাপত্তা লিস্ট বা ওয়াচ লিস্টে তারা এই নামগুলি ফেলে দিয়েছিলেন। সেই নামগুলো 25 থেকে এই পর্যন্ত রয়েই গেছে। এর মধ্যে ডাক্তার জাহিদুর রহমান এই দেশের উপদেষ্টা হয়েছেন, তথ্য উপদেষ্টা হয়েছেন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ মানুষ, তিনি মুখপাত্র হিসেবে সব জায়গায় কথা বলেন তথ্য মন্ত্রণালয়। ওই লিস্টটার ক্ষেত্রে হয়তো কারোর মনে নাই বা ওই লিস্টটা নিয়ে আলোচনা হয় নাই বা কিছু একটা, ওই লিস্ট থাকাকালীন অবস্থাতেই ডাক্তার জাহিদ গিয়েছেন। কাজে ওই লিস্ট তো ইমিগ্রেশনে ছিল। ইমিগ্রেশন কর্মকর্তা যখন সাধারণ পাসপোর্ট নিয়ে ওই লিস্ট চেক করেছেন, তখন তিনি দেখেছেন যে এটা একটা ব্লকেট আছে। তখন তিনি ভিসার ক্ষেত্রে দেখতে গিয়েছেন। যখন ভিসার ক্ষেত্রে দেখতে গিয়েছেন, তখন দেখা গেছে যে ডাক্তার জাহিদ রহমান তিনি ভিসাও নেন নাই, তিনি সার্ক টিকার ব্যবহার করেছেন। অনেক সময় খুব দ্রুত গতিতে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভিসা এইসব সার্ক টিকার কারা নিতে পারে? সাংবাদিক, কূটনীতিক, রাজনীতিবিদ, যারা সরকারের উচ্চ পদে আছেন, তারা, মন্ত্রণালয়ের ব্যক্তি, এমপিরা, এরা নিতে পারেন যে জরুরি ভিত্তিতে তাকে যেতে হবে বিশেষ কোনো কারণে, অফিসিয়াল কারণে। এই কারণে বেড়াতে যাওয়ার জন্য এই স্টিকার ব্যবহার করা যায় না। তো ডাক্তার জাহিদ হচ্ছেন ভিসা না নিয়ে তিনি হচ্ছেন সার্ক স্টিকার ব্যবহার করেছেন। যেহেতু তিনি ভিসা আবেদন করেন নাই, কাজে ইমিগ্রেশনের কাছে, ভারতের ইমিগ্রেশনের কাছে তার ভিসার কোনো তথ্য নাই। কারণ ওই তথ্য অনুযায়ী তো তার ভিসা পাওয়া যেত, তো ভিসাও তারা পায় নাই। সার্ক স্টিকার যে দেশ থেকে নেওয়া হয় সেই দেশের সরকার সাধারণত দিয়ে থাকে। কাজে সেখানে যে ডক্টর জাহিদকে পাওয়া যায়নি। কাজে অনেকগুলি ঘটনা ইমিগ্রেশনের কাছে একসাথে এসে যুক্ত হয়েছে। যদিও ডক্টর জাহিদ তখন বলেছেন, তার পরিচয় দিয়েছেন, তারাও জানে ক্রস চেক করে, কিন্তু অফিসিয়াল প্রসিডিওর নানা কিছু করতে করতে 2-2.5 ঘন্টার ব্যাপক তারা এই ঘটনা করতে করতে কেটে গেছে। কেটে যাওয়ার পর উচ্চ পর্যায়ের একটা সহ ডাক্তার জাহিদকে এই সসম্মানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ডাক্তার জাহিদ সেখানে যান নাই। তিনি ফিরতি ফ্লাইটে চলে এসেছেন, কলম্বো হয়ে, তাও দিল্লি থেকে তিনি এসেছেন, সরাসরি ফ্লাইট ছিল না বলে তিনি এতখানি বিরক্ত হয়েছেন এবং এতখানি এই ঘটনাকে তিনি সহজভাবে নেন নাই। তিনি ফিরে এসেছেন। তো ভারতের এই জিও ব্লকের কারণ কি? জিও ব্লক মানে তারা হচ্ছে কোনো কন্টেন্ট তারা হচ্ছে এই দেশে দেখতে দিতে চায় না। রাজনৈতিক বিশ্লেষক হোক, টেলিভিশন হোক, আমাদের টেলিভিশনগুলোও কিন্তু এখনো পর্যন্ত ব্লকেটে আছে, কারণ সেটা নিয়ে কোনো আলোচনা আসলে হয় নাই। যখন ওই টেলিভিশন বা কন্টেন্ট দেখতে যাওয়া হয়, তখন ভারত থেকে এক ধরনের মেসেজ আসে যে এই কন্টেন্ট এই দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এই কারণে এটা দেখা যাচ্ছে না। কারণ ওইখানকার তথ্য প্রযুক্তি এবং ইন্টারমিডিয়ারি গাইডেন্সের আওতায় এই তথ্যটা যায়, সরকার কর্তৃক যেটা দেওয়া হয়েছে, সেই ক্যাটাগরিতে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তো ডাক্তার জাহিদের সাথে যেটা হয়েছে আমাদের দেশ হিসেবে, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো না। যে হ্যাঁ, আমাদের দেশের কূটনীতিককে ভারতের সাথে এই অবস্থা তো কেন তৈরি হবে, যখন আমরা সবাই চাই যে ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হোক। একদিকে পুশিনের ঘটনা, এইদিকে আমাদের কূটনীতিকদের না যাওয়ার ক্ষেত্রে এই ধরনের